আজকে পেপার 2 স্টার্ট হবে। পেপার 2 ফার্স্ট মডিউল 2.1। কি দেখতে পাচ্ছি? অল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেল। আমি মিউট করে দিন। অল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেল। তো এখানে ইলেকট্রিক ভেহিকেল বলতে মূলত 2 and 3 হুইলার ইলেকট্রিক ভেহিকেল কে বোঝাচ্ছে, মানে ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক টোটো। তো এখানে যে ছবিটা আছে, এই ছবিতে যদি দেখি, ছবিটা ভালো বোঝা যাচ্ছে না, আমি নামগুলো বলছি। এটা যদি একটা টোটাল ইলেকট্রিক স্কুটি হয়, এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে, কোথায় কি কোন কোন কম্পোনেন্ট থাকে। এখানে কি আছে? এখানে আছে ব্যাটারি। এবার ব্যাটারির দুটো লোকেশন হয়, একটা হচ্ছে পাদানির নিচে হতে পারে, বা যে সিটে ড্রাইভার বসে সেই সিট কভারের নিচে হতে পারে। ব্যাটারির লোকেশন দুটো হয়। এবার সিট কভারের নিচে কি কি থাকবে? সিট কভারের নিচে থাকবে কন্ট্রোলার, সিট কভারের নিচে থাকবে কন্ট্রোলার। তার সঙ্গে কি থাকবে? ডিসি ডিসি কনভার্টার। এই যে ডিসি ডিসি কনভার্টার সিট কভারের নিচে থাকতে পারে। এখানে যেমন দেখিয়েছে, এই জায়গাটাতে ডিসি ডিসি কনভার্টার মানে ড্রাইভার যে হ্যান্ডেলটা ধরে তার নিচে যে একটা বড় অংশ থাকে, বা হেডলাইট থাকে, হেডলাইটের পেছনের অংশে ডিসি ডিসি কনভার্টার থাকে। কিন্তু অধিকাংশ ইভির ক্ষেত্রে কন্ট্রোলার, ডিসি ডিসি কনভার্টার, এমসিবি, ফিউজ, এমসিবি, ফিউজ, এই সমস্ত জিনিসগুলো সিট কভারের নিচে থাকে। কেন? কারণ এই জিনিসগুলো কিন্তু জলে ভিজে গেলে শর্ট সার্কিট হতে পারে, বা ক্ষতি হতে পারে, বা খারাপও হতে পারে। সেই জন্য সিট কভারের নিচে রাখা হয়, যেখানে বৃষ্টিতে ভিজলেও জল ভেতরে ঢুকবে না। ব্যাটারি লোকেশন বললাম। আর কি আছে না, পেছনে যে চাকাটা আছে, এই চাকাটাই হচ্ছে মোটর। যেটাকে আমরা পেছনের চাকা বলছি, এই চাকাটাই অ্যাকচুয়ালি মোটর। একটা ইলেকট্রিক স্কুটিতে মাত্র এই কয়েকটা জিনিসই থাকে। ঠিক আছে, আজকে শুধুমাত্র আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট তার কোনটা কি কাজ করে এইটুকু আলোচনা করব। এরপরে প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে আলাদা আলাদা চ্যাপ্টার, মানে কন্ট্রোলারের উপর আলাদা চ্যাপ্টার, মোটরের উপর আলাদা চ্যাপ্টার, প্রত্যেকটা কম্পোনেন্টের উপর একটা চ্যাপ্টার আছে, এবং প্রত্যেকটা কম্পোনেন্টের উপর আলাদা করে প্র্যাকটিক্যালও হবে। ঠিক আছে, এটা কি সবার ক্লিয়ার? খুব সহজ বিষয়, যারা ইলেকট্রিক স্কুটির কোন কোন কম্পোনেন্ট কোথায় কোথায় থাকে। নেক্সট, কম্পোনেন্টের নামগুলো যদি দেখি, কি কি পাবো? ব্যাটারি, এমসিবি, ডিসি ডিসি কনভার্টার, কন্ট্রোলার, হাফ মোটর মানে চাকার যে মোটর বলে ওটাকে হাফ মোটর বলে। আর কি আছে? অ্যান্টি থেফট ডিভাইস। অ্যান্টি থেফট ডিভাইস মানে যেটা ওই হাত টাচ করলে ক্লিক ক্লিক করে শব্দ হয়, বা রিমোট কন্ট্রোল, রিমোট দিয়ে যে অফ অন করা যায়, এটাকে অ্যান্টি থেফট ডিভাইস বলে। অ্যাক্সিলেটর, অ্যাক্সিলেটর তো জানি বাইকে কোথায় অ্যাক্সিলেটর থাকে। আচ্ছা, এরপর কি আছে? ডিজিটাল ডিসপ্লে, ব্রেক, হর্ন, অল লাইট, আর অল সুইচ। নিচের এই জিনিসগুলো নতুন করে বলার কিছু নেই, সবাই আমরা জানি। তো এই যে কম্পোনেন্ট গুলো বললাম, এই টোটাল কম্পোনেন্ট একটা ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক টোটো কিভাবে পর পর কানেক্টেড থাকে, সেইটা এখানে ছবিতে একটা আউটলাইন ডায়াগ্রাম দেওয়া আছে। তো আপনাদের এই ডায়াগ্রাম শেখানো হবে। ঠিক আছে, টোটাল 8টা ডায়াগ্রাম আপনাদের শেখানো হবে, যেখানে কতগুলো ওয়্যার থাকে, কোন ওয়্যারে কত ভোল্টেজ যায়, কার সঙ্গে কে কানেক্টেড, টোটালটা ইন ডিটেল ডায়াগ্রামে আপনারা শিখবেন। যে ডায়াগ্রাম গুলো আপনাদের একটা আর্ট পেপারে আঁকতে হবে, সেটা পরীক্ষাতেও জমা করতে হবে, এবং ওই ডায়াগ্রামটাই হচ্ছে আপনার কাছে অ্যাসেট। ওই ডায়াগ্রাম ধরেই আপনি যে কোনো ফল ফাইন্ডিং করতে পারবেন। এখানে যে ছবিটা দেওয়া আছে, এটা মূলত একটা টোটোর ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে। টোটো আর স্কুটির মধ্যে পার্থক্য কিছু নেই। টোটো আর স্কুটির মধ্যে পার্থক্য একটাই, যে স্কুটির মধ্যে যেমন ছোট জায়গা, সেখানে তারগুলো সরু সরু হবে, ছোট জায়গার মধ্যে সমস্ত জিনিসপত্র থাকবে। আর স্কুটির ক্ষেত্রে অনেকটা বড়, এই জন্য তারগুলো লম্বা হবে, জিনিসগুলো অনেক দূরে দূরে থাকবে। এইটুকুই পার্থক্য। ওয়ার্কিং ডায়াগ্রাম কোনো কিছুতে কোনো পার্থক্য নেই। এরপর এই ডায়াগ্রামটা আমরা দেখি।
প্রথমে কি আছে, এটা কন্ট্রোলার। কন্ট্রোলার মানে কি না, এর ভেতরে একটা আইসি আছে, এই আইসির মধ্যে সফটওয়্যার দেওয়া আছে, টোটাল সিস্টেমটা এই কন্ট্রোলার কন্ট্রোল করে। তাহলে কন্ট্রোলার যখন কন্ট্রোল করবে বা এর ভেতরে যখন সফটওয়্যার দেওয়া আছে, তার মানে অবশ্যই কন্ট্রোলারের দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে কিছু ইনপুট থাকবে, যে ইনপুট গুলো কন্ট্রোলার নেবে এবং তার বেসিসে কন্ট্রোলার বাকি সিস্টেম গুলোকে পরিচালনা করবে। তো এখানে ইনপুট কোনগুলো? স্যার ওইখানে কন্ট্রোলারটা কি একটা চিপ? কন্ট্রোলার মানে কি বলছে এটা? আমি কৃষ্ণেন্দু। কন্ট্রোলার মানে যেমন ধরো আমাদের মোবাইলে একটা মাদারবোর্ড থাকে, একটা ল্যাপটপে মাদারবোর্ড থাকে, তাই তো? মানে হ্যাঁ আমাদের মোবাইল যে কাজ করে তার তো একটা হ্যাঁ মাদারবোর্ড থাকে না, তার ভেতরে একটা ঠিক। আইসি থাকে, তার ভেতরে সফটওয়্যার থাকে, পুরো হুম সিস্টেমটা সফটওয়্যারে কাজ করে। মোবাইলে যে সফটওয়্যারটা কাজ করে সেটাকে বলে অ্যান্ড্রয়েড বলি। অ্যান্ড্রয়েড একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে পুরো সিস্টেমটা কাজ করে। ঠিক এখানে ওরকম একটা সফটওয়্যার দেওয়া থাকে, ওই সফটওয়্যার উপর বেস করে ও পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। আচ্ছা, একটা কন্ট্রোলার বুঝে গেছি। ঠিক আছে, হুম কন্ট্রোলার হুম মানে একটা মাদারবোর্ড যে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। হুম। আচ্ছা, এবার এই কন্ট্রোলারের ইনপুট কি কি আছে? দেখো এইদিকে একটা ব্রেক আছে, এই যে ব্রেক, এটা কি, এটা হচ্ছে ইনপুট। তার মানে আমি যখন ব্রেক করব তখন কন্ট্রোলার বুঝে নেবে যে ড্রাইভার ব্রেক করেছে, তার মানে ড্রাইভার ব্রেক করেছে মানে গাড়ি থামানোর চেষ্টা করছে, তার মানে মোটরের সাপ্লাইটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে এটাকে আমরা বলবো ইনপুট। ঠিক আছে, আর কি ইনপুট আছে? থ্রোটল। থ্রোটল মানে যেটাকে আমরা অ্যাক্সিলারেটর বলছি, যেটা প্রেস করলে গাড়ির স্পিড বাড়ে, এটাকে বলছি থ্রোটল। তো এটাও কিন্তু একটা ইনপুট। তার মানে থ্রোটল যখন ড্রাইভার প্রেস করছে, কন্ট্রোলার এটা বুঝবে যে আমার গাড়ির স্পিড বাড়ানো দরকার, ফলে মোটরের সাপ্লাই বাড়াবে, মোটরের স্পিড বাড়বে। তাহলে এখানে দুটো ইনপুট বললাম, এক নম্বর হচ্ছে ব্রেক আর এক নম্বর হচ্ছে থ্রোটল। এটা সবার ক্লিয়ার? এই প্লে করো। তারপরে বুঝতে পারছো? हाँ सर। এবার এবার ক্লাসগুলো বুঝতে পারবে ভালো। ওকে, এটা গেলো ইনপুট। এবার আউটপুট কি আছে? আউটপুট এখানে দুটো পাবো। এক নম্বর হচ্ছে এই যে মোটর, এই মোটর কার সঙ্গে যুক্ত? কন্ট্রোলারের সঙ্গে যুক্ত। তাহলে কন্ট্রোলার এই মোটরকে যেরকম সাপ্লাই দেবে তার উপর ভিত্তি করে মোটরের স্পিড কন্ট্রোল হবে। শুধু স্পিড কন্ট্রোল নয়, মোটরের দিকটাও নিয়ন্ত্রিত হবে কিন্তু তড়িৎ প্রবাহের উপর। ঠিক মোটরের যে ফাংশনটা বলেছিলাম, যে মোটরে আমি যেরকম ভাবে তড়িৎ প্রবাহ করলে মোটরটা ডান দিকে ঘুরবে, আমি ইলেকট্রিক ফ্লোটাকে যদি বিপরীত করে দিই মোটর কিন্তু উল্টো দিকে ঘুরবে। তার মানে নর্মাল গাড়ির ক্ষেত্রে যখন ব্যাক গিয়ার থাকে গাড়িটাকে উল্টো দিকে নিয়ে যাওয়ার জন্য, ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু ব্যাক গিয়ার বলে কোনো কিছু থাকে না। মানে ব্যাক গিয়ার বলে থাকে না বলা ভুল, মানে ব্যাক গিয়ার থাকে, কিন্তু সেই ব্যাক গিয়ারের মানেটা হলো যে কন্ট্রোলার যেদিকে তড়িৎ প্রবাহ করলে মোটর ডান দিকে ঘুরবে, কন্ট্রোলার যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহ করে তাহলে মোটরটা বাঁ দিকে ঘুরবে। সেটা পুরোটা তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে মোটরের দিক এবং মোটরের স্পিড দুটোই কন্ট্রোল হবে। এটা গেল কি? আউটপুট। আউটপুট মানে কন্ট্রোলার এই মোটরকে কন্ট্রোল করছে। আর একটা আউটপুট কি আছে? ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে অনেক মিটার আছে, অনেক লাইট আছে, অনেক ইন্ডিকেটর আছে। তো এটা হচ্ছে ডিসপ্লে, যেখান থেকে ড্রাইভার এটা বুঝতে পারবে যে তার টোটাল গাড়ির অল কন্ডিশন কি আছে, গাড়ির স্পিড কত আছে, বা মোটরের স্পিড কত আছে, ইন্ডিকেটর জ্বলছে কিনা, ব্যাটারি কতটা চার্জ আছে, এভরিথিং যা যা কিছু সব এই ডিসপ্লেতে ড্রাইভার দেখতে পাবে। তার ড্রাইভার দেখতে পাবো নাকি কন্ট্রোলার থেকে অ্যাজ এ আউটপুট হিসেবে সিগন্যাল গুলো পাঠাই বলেই কিন্তু আমি ডিসপ্লেতে দেখতে পাই। তার মানে ডিসপ্লেটাকে বলবো আমরা আউটপুট, কন্ট্রোলারের আউটপুট। তাহলে দুটো ইনপুট, একটা হচ্ছে ব্রেক আর একটা অ্যাক্সিলেটর, আর দুটো আউটপুট, একটা হচ্ছে মোটর, মোটরের স্পিড বা দিক, আর ডিসপ্লে। ক্লিয়ার প্রীতম বাবু? হ্যাঁ স্যার, এবার অনেক সোজা হচ্ছে, ভালো লাগছে। ওকে, এইটা গেল একটা টোটাল ইলেকট্রিক
টোটোর একটা কন্ট্রোলিং সিস্টেম। এবার কি আছে, এইবার এখানে আরেকটা জিনিস বলিনি, সেটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ক্র্যাঙ্ক সেন্সর লেখা আছে, এটা ওর হবে না, এটা হুইল স্পিড সেন্সর হবে। হুইল স্পিড সেন্সর, এই হুইল স্পিড সেন্সরটা কি, হুইল স্পিড সেন্সর মানে চাকাতে একটা সেন্সর লাগানো থাকে, যে সেন্সরের কাজ হচ্ছে চাকা কত স্পিডে ঘুরছে সেটা জানার জন্য, ঠিক আছে। তো সেটা জানার জন্য একটা সেন্সর লাগানো হচ্ছে। এটা কেন দরকার, না কন্ট্রোলার যদি এটা বুঝতে পারে যে তার গাড়ির চাকার স্পিড কত, তাহলে যখন অ্যাক্সিলারেটর প্রেস করছি, ধরো ধরো গাড়ি 50 কিমি/আওয়ার এই স্পিডে চলছে, তো তখন অ্যাক্সিলারেটর কতটা প্রেস করলে মোটরের স্পিড কতটা বাড়াতে হবে, মানে মোটরের সাপ্লাই কতটা বাড়াতে হবে সেটা নিয়ন্ত্রণ হবে। বা ব্রেক করলে আমার যদি 50 কিমি/আওয়ার এই স্পিডে গাড়ি চলতে থাকে, তখন যদি আমি ব্রেক করি, আচ্ছা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এই জিনিসটা খুব ক্লিয়ার করে মাথায় রাখতে হবে, এই যে ব্রেক করা ব্যাপারটা, মানে গাড়ি যেমনই স্পিডে চলুক না কেন, গাড়িতে ব্রেক করেছি মানেই মোটরের সাপ্লাইটা পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়। মোটর থেকে যে সাপ্লাইটা যাচ্ছে পুরোপুরি 0 ভোল্ট, মানে মোটরের সাপ্লাই পুরোপুরি বন্ধ। মানে কন্ট্রোলার যদি এটা বুঝতে পারে ড্রাইভার ব্রেক করেছে, তার মানে মোটরের সাপ্লাই 0, সেটা যে কোনো কন্ডিশনে, যদি 10 কিমি/আওয়ার এই স্পিডে যায় কি 50 কিমি/আওয়ার এই স্পিডে যায়, যেই স্পিডেই যাক না কেন, ব্রেক করেছি মানে মোটরের স্পিড, মানে মোটরের সাপ্লাইটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এইটুকু ক্লিয়ার সবার? দিনেশ বাবু ওটা রিপ্লাই করুন। আমার ক্লিয়ার স্যার, আমি বুঝতে পেরেছি। এরপরে যে লোকেশন গুলো যেটা বলছিলাম এখানে সুন্দর করে সেগুলো দেওয়া আছে। এইটা হচ্ছে হাব মোটর, এটা হচ্ছে হাব মোটর। আচ্ছা এখানে কি কি আছে, এটাকে বলছি জাংশন বক্স। জাংশন বক্স মানে যেখানে তারগুলোকে জোড়া হয় তাকে জাংশন বক্স বলে। এইটা হচ্ছে কন্ট্রোলার। আচ্ছা এটা কনভার্টার। কনভার্টার মানে কি, মানে এই ডিসি ডিসি কনভার্টার যেটা বলছি, ডিসি ডিসি কনভার্টার। এটা হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে এমসিবি। এই সমস্ত কিছু কিন্তু ড্রাইভার সিটের নিচে থাকে, ওটাকে এখানে বড় করে দেখিয়েছি। তাহলে এখানে যে কম্পোনেন্ট গুলো বললাম সেই কম্পোনেন্ট গুলো এবার পর পর করে একটু ডিটেলস আলোচনা করছি। আচ্ছা এতটা পর্যন্ত সবার ক্লিয়ার তো? দু একজন রিপ্লাই করুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। দেখুন, প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির ক্ষেত্রে আমরা ইভির ক্ষেত্রে যে ব্যাটারি গুলো জেনারেলি ব্যবহার করা হয়, ব্যাটারি ইভির ক্ষেত্রে যে ব্যাটারি গুলো ব্যবহার করা হয় তাকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, একটাকে বলা হয় ওয়েট ব্যাটারি, আর একটাকে বলা হয় ড্রাই ব্যাটারি। ওয়েট ব্যাটারি যেটা হয়, ওয়েট ব্যাটারি মানে কি না, মানে যে সমস্ত ব্যাটারির ওজন বেশি বা যে সমস্ত ব্যাটারির ভেতরে অ্যাসিড থাকে তাকে বলা হয় ওয়েট ব্যাটারি। ওয়েট ব্যাটারি দু ধরনের হয়, একটাকে বলা হয় লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারি কোথায় ব্যবহার করা হয় না, টোটোতে। টোটোতে জেনারেলি লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা, বড় বড় ব্যাটারি ব্যবহার করা। আরেকটা ব্যাটারি ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় গ্রাফাইন ব্যাটারি। যে গ্রাফাইন ব্যাটারি, গ্রাফাইন ব্যাটারি মানে কি, এটাও লেড অ্যাসিড ব্যাটারি, কিন্তু এই লেড অ্যাসিড ব্যাটারি মানে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির ওপর কি থাকে না, ব্যাটারির ওপর এরকম করে ছিপি থাকে, তাই না?
কিন্তু গ্রাফাইন ব্যাটারিতে কোনো রকম ছিপি থাকে না, মানে এটা হচ্ছে মেনটেনেন্স লেস, মানে এতে এতে কোনো অ্যাসিডও ঢালা যাবে না, কোনো কিছু করা যাবে না, মানে সিল প্যাক। যেটা সিল প্যাক সেটাকে হচ্ছে গ্রাফাইন ব্যাটারি। আর যেখানে আমি অ্যাসিড বাইরে থেকে ঢালতে পারবো, বাইরে থেকে জলও ঢালতে পারবো, তার মানে যে ব্যাটারিকে মেনটেনেন্স করতে পারবো সেটাকে বলছি লেড অ্যাসিড ব্যাটারি, যেটা টোটোতে ব্যবহার করা হয়। তার মানে এটা হচ্ছে মেনটেনেন্স করা যায়, মেনটেনেন্স করা যায়, আর এটা হচ্ছে মেনটেনেন্স করা যায় না, মেনটেনেন্স করা যায় না। ওয়েট ব্যাটারি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ক্লিয়ার করুন। এবার স্যার আসছি লেড ব্যাটারিটা করতে ব্যবহার করলে? লেড অ্যাসিড ব্যাটারি টোটোতে ব্যবহার করা হয়, আর গ্রাফাইন ব্যাটারি জেনারেলি স্কুটিতে ব্যবহার করা হয়, জেনারেলি এটা স্কুটিতে ব্যবহার করা হয়। মানে স্কুটিতে যে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি টোটোতে যে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয় ওই ব্যাটারি নয়, ওটাকে বলে গ্রাফাইন ব্যাটারি, যেটা পুরো সিল প্যাক থাকে। ঠিক আছে, এবার আসছি ড্রাই ব্যাটারি। ড্রাই ব্যাটারির ক্ষেত্রে মূলত দু ধরনের ব্যাটারি বেশি পপুলার। একটাকে বলা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। আরেকটাকে বলা হয় ফসফেট ব্যাটারি, ফসফেট, মানে অ্যাকচুয়ালি এটা লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেট। ঠিক আছে, লিথিয়াম ফসফেট, একটাকে বলছে লিথিয়াম আয়ন, একটাকে বলছে লিথিয়াম ফসফেট। দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে বেসিক যে পার্থক্য, লিথিয়াম আয়নটা হচ্ছে সাইজে ছোট হয়, আর লিথিয়াম ফসফেটটা হচ্ছে সাইজে বড় হয়, লম্বাতে একটু বড় হয়, মোটাতে একটু বড় হয়। একই রকম ভাবে তাহলে চার্জ, চার্জ বলছে ওয়েট, লিথিয়াম আয়নের কি হবে, ওয়েট কম হবে, হালকা তো ছোট ব্যাটারি, আর ফসফেটের ওয়েটটা একটু বেশি হয়। এবার তারপরে অ্যাম্পিয়ার ভোল্টেজ যেগুলো আলাদা আছে সেগুলো পরে আলোচনা করছি। এটা হচ্ছে দেখে চেনার উপায় হচ্ছে এটা, লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেট। এবার এই দুটো ব্যাটারির মধ্যে মেন পার্থক্যটা কি? মেন পার্থক্যটা হচ্ছে এই ব্যাটারিতে যদি জল পড়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায়, যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি হবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। আর এই ব্যাটারিতে যদি জল পড়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায় কি হবে, গলে যাবে। গলে যাবে মানে কি, আমাদের আগেকার যে টর্চ লাইট গুলো ছিল না, টর্চ লাইটে যে ব্যাটারি গুলো দেখবেন দীর্ঘদিন ব্যবহার করলে ব্যাটারি গুলো একটু ফুলে যায় আর ভেতর থেকে রসের মতো চুঁয়ে চুঁয়ে বেরোয়। তার মানে ব্যাটারিটা বাস্ট করবে না, ব্যাটারিটা আগুন লেগে যাবে না, কি হবে না ফুলে যাবে এবং চুঁয়ে চুঁয়ে পড়বে, মানে এরকম টাইপের। তার মানে কি, লেড অ্যাসিড লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু রিস্কি, হাই রিস্ক, এটা হাই রিস্ক। আর ফসফেট ব্যাটারি কিন্তু লো রিস্ক, মানে ফসফেট ব্যাটারিতে কিন্তু কখনো বাস্ট হবে না, আগুনও লেগে যাবে না। লিথিয়াম ব্যাটারি যদি শর্ট সার্কিট হয়ে যায়, যদি জল পড়ে যায়, ও বাস্ট হতে পারে বা আগুনও লেগে যেতে পারে, এরকম মানে হাই রিস্ক ব্যাটারির মধ্যে লিথিয়াম আয়ন পড়ে। ঠিক আছে, এটা গেল দুটোর মধ্যে ব্যবহারের পার্থক্য। এবার অ্যাপ্লিকেশনের দিক থেকে ইন্টারেস্টিং পার্থক্য আছে। স্যার ওটা যদি হ্যাঁ, বাস্ট করে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে তো নাকি? বাস্ট মানে হ্যাঁ, মানে বাস্ট মানে এরকম ব্যাপারটা যে ধরো ব্যাটারির ভেতরে জল ঢুকে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, ব্যাটারি পুরো ফুল চার্জ অবস্থায় আছে, তো তখন সেই বুলেট বা চকলেট গুলো যেরকম বাস্ট করে ওরকম হ্যাঁ। টাইপের বাস্ট করতেও পারে। এবার জেনারেলি ব্যাটারি গুলো লোহার বাক্সের মধ্যে তৈরি করা হয়। ঠিক আছে, মানে ব্যাটারি প্যাক যে তৈরি করা হয় লোহার বাক্সের মধ্যে ব্যাটারি প্যাকটাকে বসানো থাকে। তো যেহেতু লোহার বাক্স, ফলে বাস্ট হলে হয়তো বাক্স বাস্ট করে বেরিয়ে দিতে পারবে না, কিন্তু যদি আমি ওপেন শর্ট সার্কিট করি ও কিন্তু মানে চকলেট বোমের মতো বাস্ট করতে পারে।
এতটা খতরনাক। কারণ স্যার আগের সপ্তাহতেই টিভির খবরে দেখাচ্ছিল বহরমপুরের এরকম একটা কেস হয়েছে, ভদ্রলোক ওই দোকানে ওষুধ কিনতে গিয়ে সবাই গাড়িটা চাবি দিয়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে হুড় করে আগুন ধরে, সঙ্গে একদম সঙ্গে পুলিশ পুলিশ চলে একদম এসেছে, পুরো একদম। পুড়ছে, মানে খবরে হ্যাঁ দেখিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা, এবার ব্যবহারের দিক থেকে কি আছে না, লিথিয়াম আয়ন এই ব্যাটারির হচ্ছে পিক আপটা অনেক বেশি, হাই পিক আপ। হাই পিক আপ মানে কি? হাই পিক আপ মানে আমি যদি অ্যাক্সেলারেটর প্রেস করি, গাড়ি যে বলে না গাড়ির টার্ন, মানে অ্যাক্সেলারেটর প্রেস করলে খুব অল্প সময়ে গাড়ির যে পিক আপটা বাড়ে, সেই পিক আপটা কিন্তু লিথিয়াম আয়নের ক্ষেত্রে বেশি। লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে কিন্তু লো পিক আপ। লো পিক আপ মানে মানে গাড়ির স্পিড বাড়বে কিন্তু অ্যাক্সেলারেটর প্রেস করার পরে আস্তে 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 করে মানে দুটোরই স্পিড সমান হয়ে যাবে, কিন্তু লিথিয়াম আয়নের ব্যাটারির যে পিক আপ সেটা হচ্ছে কুইক পিক আপ, মানে তাড়াতাড়ি পিক আপ, মানে অ্যাপাচি গাড়ি অ্যাক্সেলারেটর প্রেস করলে কুইক তার স্পিডটা বেড়ে যায়, সেইটা হচ্ছে লিথিয়াম আয়ন। আর লিথিয়াম ফসফেটটা হচ্ছে নর্মাল গাড়ির মতো, অ্যাক্সেলারেটর প্রেস করলে পিক আপ বাড়বে কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। এই হাই পিক আপের জন্যই লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ফসফেটের থেকে বেশি পপুলার, যদি একটু খতরনাক কিন্তু বেশি পপুলার। ঠিক আছে, না হলে দুটো ব্যাটারির লাইফ সাইকেল মোটামুটি একই রকমই। মানে লিথিয়াম আয়ন ব্যাটারি 3 বছরের ওয়ারেন্টি থাকে, 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। এটাও মোটামুটি 3 বছর বা 4 বছর মতো একই, মানে বাকি পারফরমেন্স বাকি কিছু প্রায় একই রকম, কিন্তু এই দুটো পার্থক্যের জন্যই লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেট এর ব্যবহারটা আলাদা। এই বিষয়টা কি সবার ক্লিয়ার হলো? রিপ্লাই করুন। বিট্টু বাবু। হ্যাঁ স্যার। স্যার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এই গেল ব্যাটারি সম্পর্কে আমরা বেসিক নলেজ, আমরা ডিটেলসে পরে পরে যাব। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্কুটিতেও 2 রকম ব্যাটারি লাগানো হয়, একটা হ্যাঁ লিথিয়াম আয়ন আর একটা হ্যাঁ, কি লিথিয়াম ফসফেট লাগানো হয়, যেগুলো দাম কম আর কি, ওগুলো কি না ওরকম লিথিয়াম না, ফসফেট? লিথিয়াম না না না, দাম কম নয়। লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট দুটোই ড্রাই ব্যাটারি, দুটোরই দাম মোটামুটি একই রকম, ঠিক আছে, দামও প্রায় কাছাকাছি একই রকম, লিথিয়াম আর লিথিয়াম ফসফেট। আর যেটা কম দাম হয় সেটা হচ্ছে গ্রাফাইন ব্যাটারি, এই ব্যাটারিটা দাম কম হয়, কিন্তু গ্রাফাইন ব্যাটারি 1 বছরের ওয়ারেন্টি থাকে, মোটামুটি 2 থেকে 2.5 বছর খুব ম্যাক্সিমাম চলবে। আর লিথিয়াম আর লিথিয়াম ফসফেট 3 বছরের ওয়ারেন্টি থাকে, মোটামুটি 4 থেকে 4.5 বছর চলবে। স্যার বুঝতে পারলেন? ওই যেটা লেড অ্যাসিড হ্যাঁ স্যার লিখলেন, বলছি। ওই ব্যাটারিটা আরেকবার একটু বোঝাবেন, কি কি বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। বলছি, সিন্ধু কিছু বলবেন? স্যার লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিথিয়াম ফসফেট ব্যাটারি এই হুম দুটোর মধ্যে যে পার্থক্যটা আরেকবার হুম। যদি বলেন ভালো হয়। আর কোনটা কিরকম, মানে চার্জ ক্যাপাসিটিটা কতক্ষণ কিরকম দেয় সেগুলো বা সেগুলো পরে আমি পরে পরে সেগুলো আলোচনা করব। তার কারণ হচ্ছে লিথিয়াম আর লিথিয়াম ফসফেট ব্যাটারির ইন্টারনাল কনস্ট্রাকশন, মানে লিথিয়াম আয়ন ব্যাটারির ভেতরে কি থাকে, কিভাবে কাজ করে, সেই সমস্ত ডিটেলস আছে, ঠিক আছে। এবং লিথিয়াম আর লিথিয়াম ফসফেট ব্যাটারির ভোল্টেজ, মানে যখন আমি চার্জ করবো এক একটা সেল কত ভোল্টেজ ম্যাক্সিমাম হতে পারে, তো সেগুলো যখন ব্যাটারি প্যাক ডিজাইন আলোচনা করব সেখানে এই বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে। ডিটেলসটা পরে আলোচনা করছি, আজকে শুধুমাত্র কম্পোনেন্ট আর তার অ্যাপ্লিকেশনটা জাস্ট আলোচনা করব, ঠিক আছে। ওয়েল ব্যাটারির ক্ষেত্রে যেটা বললাম, আচ্ছা ওয়েট ব্যাটারির ক্ষেত্রে যেটা বললাম যে 2 ধরনের হয়, একটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, একটা গ্রাফাইন ব্যাটারি। তো লেড অ্যাসিড ব্যাটারি মানে কি, না যে ব্যাটারিতে আমরা বাইরে থেকে অ্যাসিড ঢালতে পারবো, বাইরে থেকে জল ঢালতে পারবো, যেটাকে মেনটেনেন্স করা যায়, যেটা টোটোতে মেনলি ব্যবহার করা হয়, এটাকে বলছি লেড অ্যাসিড ব্যাটারি। গ্রাফাইন ব্যাটারি, গ্রাফাইন ব্যাটারিটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, কিন্তু এটা পুরো সিল প্যাক। সিল প্যাক মানে এটাকে আমি খুলতে পারবো না, বা এখানে জল ঢালা অ্যাসিড ঢালা কোনো কিছু করতে পারবো, পুরো প্যাক,
ওকে খোলা যায় না, মানে যখন দেখবো যে ব্যাটারিটা চলছে না ওটাকে বিক্রি করে দেবো বা ফেলে দিতে হবে এরকম। এরপর আছে ড্রাই ব্যাটারি। ড্রাই ব্যাটারি দু ধরনের, একটাকে বলছি লিথিয়াম আয়ন, একটাকে বলছি লিথিয়াম ফসফেট। লিথিয়াম আর লিথিয়াম ফসফেটের মধ্যে মূল পার্থক্য কি? লিথিয়াম আয়ন দেখতে ছোট, সাইজে ছোট হয়, ওজনে হালকা হয়। লিথিয়াম ফসফেট সাইজে বড় হয়, ওজনে ভারী হয়। আর পার্থক্য কি আছে? লিথিয়াম আয়ন ব্যাটারি যদি শর্ট সার্কিট হয় বা কোনো কারণে জলের সংস্পর্শে আসছে, মানে জলের সংস্পর্শে এলেই শর্ট সার্কিটটা হয় মেনলি। শর্ট সার্কিট হলে কি হবে না, আগুন লেগে যেতে পারে, বাস্ট হতে পারে। লিথিয়াম ফসফেট ব্যাটারি কিন্তু আগুন লাগবে না, বাস্ট হবে না। সেটা কি হবে, শর্ট সার্কিট হলে মানে নিজে নিজে গলে যাবে, ব্যাটারিটা গলে যাবে, মানে ভেতর থেকে যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় ভেতর থেকে গলে গলে পড়বে, এরকম। অতটা ক্ষতিকারক বা খতরনাক নয়। আর কি আছে না, লিথিয়াম আয়নের ক্ষেত্রে এটা হাই পিকআপ ব্যাটারি, মানে এই ব্যাটারির ডিসচার্জ রেট অনেক বেশি, আবার চার্জিং রেটও অনেক বেশি। মানে লিথিয়াম আয়ন ব্যাটারিকে কুইক চার্জ করা যায় আর কুইক ডিসচার্জ করা যায়, সেই জন্য হাই পিকআপ ব্যাটারি। এই ব্যাটারিতে গাড়ির পিকআপটা অনেক দ্রুত ওঠে, মানে আমি 0 থেকে 50 তুলতে ধরুন 15 সেকেন্ড সময় লাগছে। কিন্তু লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে এরও পিকআপ উঠবে, কিন্তু পিকআপটা কুইক উঠবে না, পিকআপটা আস্তে আস্তে উঠবে। তো এই অ্যাপ্লিকেশনের জন্যই লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু এখনো পর্যন্ত বেশি পপুলার লিথিয়াম ফসফেটের থেকে। ঠিক আছে সিন্ধু বাবু? হ্যাঁ স্যার ঠিক আছে। এরপরে আমরা যখন কোনো গাড়িতে ব্যাটারি ব্যবহার করব, তো সেখানে শুধু আমরা ভোল্টেজ বলবো না, ভোল্টেজের সঙ্গে অ্যাম্পিয়ারটাও বলবো। যেমন ধরুন 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 48 ভোল্ট 28 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 72 ভোল্ট 26 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এরকম অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দুটোই বলতে হবে, ঠিক আছে? কারণ 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি আর 48 ও 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেহেতু দুটোর ভোল্টেজ সমান, সেই জন্য দুটোর ক্ষমতা সমান কিন্তু নয়। মানে বিষয়টা কিরকম, যদি 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়, এই ব্যাটারির গাড়ির পিকআপটা কম হবে, আর 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে গাড়ির পিকআপটা বেশি হবে। মানে বিষয়টা কিরকম, একটা ব্যাটারি যদি 28 অ্যাম্পিয়ার তড়িৎ মানে 28 অ্যাম্পিয়ার যদি সাপ্লাই দিতে পারে, তাহলে কি হবে, মোটরের স্পিড বেশি হবে। কারণ স্পিডটা কিন্তু ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, স্পিডটা ডিপেন্ড করে অ্যাম্পিয়ারের উপরে। অ্যাম্পিয়ার যত হাই হবে স্পিড তত বেশি হবে। তো সেক্ষেত্রে হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করলে গাড়ির পিকআপটা বেশি পাবো, ঠিক আছে? মানে যে সমস্ত গাড়ি 50, 60 কি 80, 90 এইরকম স্পিডে চলে, সেগুলো হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো আছে। আর যদি লো অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাই তাহলেও একই রকম ভাবে চলবে, কিন্তু পিকআপটা অত বেশি পাবো না, পিকআপটা কম পাবো, ঠিক আছে? এর উপর ভিত্তি করেই মূলত ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটাকে সিলেক্ট করা হয়। স্যার এটাকে আমরা কিলোওয়াটেও তো করতে পারি। না, কিলোওয়াটে বললে হবে না, তার কারণ ধরুন আপনি 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আপনি গুণ করে দিলেন, ঠিক আছে? তো গুণ করে কত পাবেন, ধরুন 8 দুগুণে 16, 4 দুগুণে 8 9, 960, ঠিক আছে? 960 আপনি ওয়াট বলে দিলেন, যে 960 ওয়াটের ব্যাটারি। কিন্তু যদি আমি এটা করি, হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন। স্যার এটাকে আমরা কিলোওয়াটে তো করতে পারি। আমি আপনার অ্যান্সারটি দিচ্ছি। ধরুন যদি আপনি ওয়াটে করেন, তাহলে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার গুণ করলে তো ওয়াট পাবেন, ধরুন 960 ওয়াট পেলেন। এবার আমি কি করলাম, 60 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করলাম, তাহলে কত হবে, 1590, কত হবে, 900 ওয়াট, ঠিক আছে? তার মানে বিষয়টা কি হলো, একটা ব্যাটারি হচ্ছে 900 ওয়াট আর একটা ব্যাটারি 960 ওয়াট। আপনার কি মনে হতে পারে যে 960 ওয়াট এই ব্যাটারিটা বেশি কি কম, আর বেশি পাওয়ারফুল, এরকম মনে হতে পারে তো? কিন্তু এরকম ভাবে ক্যালকুলেশন করলে হবে না, কারণ এখানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোরই আলাদা আলাদা মানে কারণ আছে। তো তার উপর ভিত্তি করে গাড়ির স্পিড, গাড়ি কতটা মাইলেজ দেবে, সেগুলো ডিপেন্ড করে। তো এখানে ওয়াটটা বললে আপনার কাছে ক্লিয়ার নয় যে গাড়ির পিকআপটা কোন ব্যাটারিতে বেশি হবে। এই ব্যাপারটা একটু ভালো করে বলুন। 60 ভোল্ট আর 15 অ্যাম্পিয়ার বা
48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, হুম এর যে ইয়েটা তো হুম কোনটা বেশি হবে কোনটা কম হবে এটা একটু যদি ভালো করে ডিসকাস করে বলুন। আচ্ছা বলছি। 60 ভোল্ট 15 অ্যাম্পিয়ার, এখানে বললাম 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, এখানে পেলাম 960 ওয়াট, এখানে পেলাম 900 ওয়াট। ঠিক আছে, এইবার দেখুন এখানে যেহেতু sorry, এখানে যেহেতু 15 অ্যাম্পিয়ার আর এখানে পাচ্ছি আমি 20 অ্যাম্পিয়ার, তাহলে যেটা 20 অ্যাম্পিয়ার তার মানে তার ক্ষেত্রে আমি গাড়ির পিক আপটা বেশি পাবো। ঠিক আছে, গাড়ির পিক আপটা বেশি পাবো। এবার এটা যেহেতু 60 ভোল্ট, এটা যেহেতু 48 ভোল্ট, এর ক্ষেত্রে ডিফারেন্সটা কি হবে না, 60 ভোল্ট যেহেতু, ফলে এখানে আমি মাইলেজ বেশি পাবো, 48 ভোল্ট হলে মাইলেজটা কম পাবো। তার মানে এখানে পিক আপটা বেশি পাচ্ছি, মাইলেজটা কম পাচ্ছি। তাহলে এখানে আমি কি পাচ্ছি না, পিক আপটা বেশি পাচ্ছি, মাইলেজ মানে কি একবার ফুল চার্জ করলে কত কিলোমিটার যাবে, মাইলেজটা কিন্তু কম পাচ্ছি। এখানে আমি পিক আপটা কম, স্পিডটা কম পাচ্ছি, কিন্তু মাইলেজটা আমি বেশি পাবো। ঠিক আছে, এবার আমি যদি বলি যে 900 ওয়াটের ব্যাটারি নিয়েছি, কেউ বললো আমি 960 ওয়াটের ব্যাটারি নিয়েছি, তো শুধু যে এই ওয়াটটা বলা হয় সেখানে কি এটা ক্লিয়ার হবে যে কোন গাড়ির মাইলেজ বেশি, কোন গাড়ির পিক আপ বেশি? না স্যার, এটা পরিষ্কার হবে না, এই দুটোর উপরে ডিপেন্ড করছে স্যার। হ্যাঁ, তার মানে হলো যে আমি কোনো ব্যাটারির ক্ষমতা যদি ওয়াট আর অ্যাম্পিয়ার দিয়ে বলি, তাহলে সেই ব্যাটারির ক্ষমতাটাকে আমি প্রপারলি বুঝতে পারবো যে গাড়ির পিক আপ বেশি হবে না মাইলেজ বেশি হবে না কি হবে। কিন্তু যদি ওয়াটে বলি তাহলে কিন্তু ক্লিয়ার হবে না যে কোন গাড়ির পিক আপ বেশি, কোন গাড়ির মানে কোন ব্যাটারি মাইলেজ বেশি পাবো। শুভদীপ বাবু বুঝতে পারলেন? এই জন্য ওয়াট দিয়ে না বলে আমরা ভোল্টেজ হ্যাঁ এবং স্যার, বুঝতে অ্যাম্পিয়ার দিয়ে পেরেছি। বলবো। কিন্তু স্যার একটা মোটরের যদি ইয়ের লেখা থাকে ধরুন 900 ওয়াটের একটা মোটর, সেই হুম, মোটরের যদি আমরা ভোল্টেজ বেশি বা অ্যাম্পিয়ার বেশি দিই সেই মোটরটা কি তো পুড়ে যেতে পারে, মানে একদম একদম একদম। সেখানে আরো বিষয় আছে, এই ব্যাপারটা। সেটা হচ্ছে ধরুন বলছি, সেখানে হচ্ছে ধরুন আপনি 60 ওয়াটের ব্যাটারি লাগিয়েছেন, এইটা আপনি 60 ওয়াটের ব্যাটারি লাগিয়েছেন, তার মানে সরি 60 ওয়াট বলছি, 60 ভোল্টের ব্যাটারি লাগিয়েছেন। এইবার এখানে আপনি 900 ওয়াটের মোটর লাগিয়েছেন, তাহলে আপনার ব্যাটারি ক্ষমতা কত, 900 ওয়াট, কোনো সমস্যা নেই, 900 ওয়াটের মোটর চলবে। কিন্তু একটা মোটরের শুধু ওয়াট লেখা থাকে না, ওই মোটরটা কত ভোল্টে চলবে সেটাও কিন্তু লেখা থাকে। তার মানে যদি 60 ভোল্টের জন্য এই মোটরটা তৈরি করা হয় তবেই কিন্তু এই মোটরটা চলবে। আমি যদি 48 ভোল্ট ব্যাটারি লাগিয়েছি আর 60 ভোল্টের মোটর লাগিয়ে দিয়েছি, তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, বা হয়তো চললো, কিন্তু তাদের ব্যাটারি এত বেশি বা পরিমাণ ব্যাটারি খেয়ে নেবে যে আপনি একটা ব্যাটারিতে যদি 50 কিলোমিটার যাওয়ার কথা ছিল, সেখানে 30 কিলোমিটারেই ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে স্যার আপনি যেরকম বোঝাচ্ছিলেন আগের দিন, সেই এসি আর ফ্যানের মতো কেস হয়ে যাবে নাকি খানিকটা? হ্যাঁ, মানে হচ্ছে শুধুমাত্র এখানে ওয়াটটা বললে হবে না, ওয়াটটাও দরকার। ধরুন এখানে 900 ওয়াট পাচ্ছি, তার মানে 900 ওয়াটের মোটর চলবে। ঠিক আছে, আমি 900 ওয়াটের মোটর লাগাতে পারি, কিন্তু যদি বেশি আমি যদি 1200 ওয়াটের মোটর লাগিয়ে দিই, তাহলে কি হবে, ওই একই ব্যাটারি আপনি 1200 ওয়াটের মোটর লাগিয়ে দিলে আপনার ধরুন 50 কিলোমিটার জায়গায় 30 কিলোমিটারে গিয়ে ব্যাটারি শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ মানে হেভি মোটর, লোডের মতো। হ্যাঁ মানে লোড বেশি হয়ে যাচ্ছে। দেখো আরো ডিটেলস বিষয় আছে, পরে আচ্ছা পরে স্যার, সেগুলো সেই ক্ষেত্রে clear যদি হবে। ওতে 60 ভোল্ট মেনশন করা থাকে, মোটরে তো আপনি যেরকম বললেন সেই অনুযায়ী নিশ্চয়ই মেনশন করা থাকবে, কিন্তু ওইটা যদি 60 ভোল্ট মেনশন করা থাকে তাহলে অবশ্যই তার জন্য সুটেবল হবে, তাই তো? হ্যাঁ, ধরুন আমি আমার বাইকে 250 ওয়াটের মোটর দেওয়া আছে, ঠিক আছে, আমি বড় ব্যাটারি লাগিয়েছি, বড় মানে হাই অ্যাম্পিয়ার ব্যাটারি লাগিয়েছি, সেই ব্যাটারি মাইলেজ দেওয়ার কথা 70, সেখানে আমি মাইলেজ পাচ্ছি কত, 90। কেন পাচ্ছি? কারণ আমার মোটরের ক্ষমতা কম, তো কম ওয়াটের মোটর লাগিয়েছি বলে মাইলেজটা বেশি পাচ্ছি। ঠিক আছে, তো মোটরের ওয়াটের আমি যদি এখানেই আমি যদি 700 ওয়াটের মোটর লাগিয়ে দিতাম, তাহলে এই মাইলেজটা কিন্তু 70ই পেতাম। বুঝতে পারলেন?
এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে যখন ব্যাটারি ডিটেলস আলোচনা করবো, মোটর ডিটেলস আরো ক্লিয়ার হবে। আমি জাস্ট জেনে রাখি যে কি হলে কি হয়। স্যার এটা কি শুধু ইভি টু হুইলার ফোর হুইলারের ক্ষেত্রে এই কনসেপ্টটাই কাজ হয়? ফোর হুইলারের একই কনসেপ্ট, কিন্তু ফোর হুইলারের ক্ষেত্রে এখানে ফোর হুইলারের সঙ্গে টু হুইলার কোনোভাবেই গোলানো যাবে না, কারণ ফোর হুইলারটা পুরোপুরি আলাদা কনসেপ্ট, পুরোপুরি আলাদা টেকনোলজি। মানে টু হুইলারের সঙ্গে ফোর তাহলে হুইলারের টু হুইলারের কোনো এটা কনসেপ্টটা এইটা, তাই তো? একদম টু হুইলারের জন্য, কারণ ফোর হুইলারের সঙ্গে টু হুইলারকে গোলানো যাবেই না, কারণ টু হুইলারের যে মোটর থাকে সেটা হচ্ছে ডিসি মোটর, ফোর হুইলারে যেটা থাকে সেটা এসি মোটর। মানে পুরো কনসেপ্টটাই আলাদা, ফোর হুইলারের পুরো আলাদা, মানে পুরোটাই আলাদা, এর সঙ্গে কোনো মানে যোগাযোগই নেই যাকে বলে, পুরোটাই সেপারেট বিষয়। হ্যাঁ, সেটাই দেখছি আমাদের যে বিকেল আছে এই বিকেলের সাথে সম্পূর্ণ এটা উল্টো গেল, ওই জন্য একদম। কনফিউশন হ্যাঁ। হয়ে গেছিলাম। এরপরে আমরা কি দেখবো? এমসিবি। এমসিবি আগের দিন আলোচনা করা হয়েছে। এমসিবি দু ধরনের মেনলি ব্যবহার করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল পোল এমসিবি, ডবল পোল এমসিবি, এটাই আমরা জেনারেলি দেখতে পাই। এরপর হচ্ছে ডিসি ডিসি কনভার্টার। ডিসি ডিসি কনভার্টার এই বিষয়টা কি বা কি কাজ করে? একটা ব্যাটারি মানে স্কুটিতে যদি 48 ভোল্টের ব্যাটারি থাকে, ওই স্কুটিতে যে হর্ন লাগানো আছে সেই হর্ন কত ভোল্টেজে চলে? হর্ন, লাইট, এগুলো কত ভোল্টেজে চলে? 12 ভোল্ট বা 24 ভোল্ট। 12 ভোল্ট বা 30 ভোল্ট। তো যেহেতু স্কুটি, সেখানে 12 ভোল্টে চলবে। তাহলে আমার 48 ভোল্টের ব্যাটারি, কিন্তু আমার হর্ন, লাইট এগুলো সবই কিন্তু 12 ভোল্টে চলে, এবং বেশ কিছু সার্কিট আছে সেগুলো 12 ভোল্টে চলে। তাহলে 48 ভোল্ট থেকে আমাকে 12 ভোল্ট দিতে হবে। এবার 48 ভোল্টে কি ব্যাটারি তো ভোল্টেজ, তাহলে ব্যাটারি ভোল্টেজ মানে কি ডিসি ভোল্টেজ। আর 12 ভোল্টে এটাও ডিসি ভোল্টেজ। কেন না? হর্ন, হর্ন লাইট সবই তো ডিসি দিয়ে চলবে। এইবার 48 ভোল্ট ডিসি কারেন্টকে 12 ভোল্ট ডিসি কারেন্টে কনভার্ট করার জন্যই ডিসি ডিসি কনভার্টার ব্যবহার করা হয়। মানে ডিসি ডিসি কনভার্টারের কাজ অ্যাকচুয়ালি হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা, মানে ডিসি কারেন্টই থাকবে কিন্তু হাই ভোল্টেজকে কমিয়ে লো ভোল্টেজ করা বা কনভার্ট করা, এটাই হচ্ছে ডিসি ডিসি কনভার্টারের কাজ। ঠিক আছে। এবার ডিসি ডিসি কনভার্টারে কিছু জিনিস দেখে রাখতে হয়। সেটা কি? এখানে যেমন লেখা আছে ধরুন 48 ভোল্ট, তার মানে এই ডিসি ডিসি কনভার্টার 60 ভোল্ট ব্যাটারিতে কিন্তু লাগালে হবে না। আবার কোন জায়গায় যদি এরকম লেখা থাকে যে 48 থেকে 72 ভোল্ট, 48 থেকে 72 ভোল্ট লেখা আছে, তার মানে সেই ডিসি ডিসি কনভার্টার আমি 48 ভোল্ট, 60 ভোল্ট এবং 72 ভোল্ট তিনটে ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। তার মানে ডিসি ডিসি কনভার্টারের গায়ে কি লেখা আছে সেটা পড়ে তারপরে আমি ব্যবহার করব। এই জায়গাটা লোকে ভুল করে, লোকে ডিসি ডিসি কনভার্টার যা থাকে লাগিয়ে দেয় না জেনে, সেটা করলে কিন্তু হবে না। স্যার এটা এইবার রিপেয়ারিং আসি হয় কন্ট্রোল। এই ডিসি ডিসি কনভার্টারটা? না, ডিসি ডিসি কনভার্টার রিপেয়ারিং হয় না, ভেতরে যে সার্কিটটা আছে সেটা চিপ সার্কিট, ওখানে রিপেয়ার করা যায় না। মানে খারাপ হলে পুরো চেঞ্জ করে দিন, বাট ওটা কখনো যখন হ্যাঁ, শিখবো তখন খারাপ চেক হলে করবো, চেঞ্জ খারাপ করতে হলে হবে, পুরো এবং এটা দাম বেশি হয় না। আর রিপেয়ার করতে যে টাকা নেবে তার থেকে নতুন কিনে নেবে। ঠিক আছে। এখন ইভিতে যা সিস্টেম চলে আসছে, রিপেয়ারিং ব্যাপারটাই নেই। ধরুন অ্যান্ড্রয়েড মোবাইল যেমন এখন রিপেয়ার হয় না, তো এখন মানে যে কন্ট্রোলার, আগে কন্ট্রোলারে বড় বড় সার্কিট ছিল, এখন সব চিপ সার্কিট। মানে আপনি এই সার্কিটকে খুলতেও পারবেন না, লাগাতেও পারবেন না, যদি প্রপার ইন্ডাস্ট্রিয়াল মেশিন না থাকে। তো আপনি স্যার কি ওটা করে সারাবেন? এসএমডি টেকনোলজি বোধ হয়। কি বলছেন? এসএমডি টেকনোলজি স্যার। একদম একদম এসএমডি টেকনোলজিতে পুরো বোর্ড গুলো তৈরি করা হয়। আচ্ছা, এবার গেছে কন্ট্রোলার। কন্ট্রোলার কি না, এইটা হচ্ছে চৌকোনে যে বক্স দেখতে পাচ্ছি, এটা কন্ট্রোলার, যার ভিতরে সার্কিট আছে, এবং এই কন্ট্রোলারের সঙ্গে অনেক ওয়্যার এরকম দেখতে পাবো। এই কোন ওয়্যার কি কাজ করে সেগুলো আমরা যখন সার্কিট আলোচনা করব তখন ডিটেল আমাদের ক্লিয়ার হবে, তখন এই বিষয়গুলো আলোচনা করব। এখানে বলে দিচ্ছি, এখানে যে দেখতে পাচ্ছি যে তিনটে কালার, এই যে এই অংশটা, এইটা হচ্ছে মোটরের জন্য, যেটা মোটা মোটা তার, এটা মোটরের জন্য। আর এখানে যে সরু সরু তার দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মোটরের সেন্সার এবং লাইট, হর্ন, অ্যাক্সিলেটার, ব্রেক, এইগুলোর জন্য এই ওয়্যার গুলো আছে। ঠিক আছে, এটা পরের ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে কন্ট্রোলার যেগুলোতে তার আছে, এগুলোকে বলা যায় ওয়্যার কন্ট্রোলার, মানে যার সঙ্গে তার কানেকশন আছে। এখানে যে কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এই কন্ট্রোলার এখানে কোনো তারের কানেকশন নেই,
এইগুলোকে বলা হয় ওয়্যারলেস কন্ট্রোলার। ওয়্যারলেস কন্ট্রোলার বা এগুলোকে স্মার্ট কন্ট্রোলারও বলে। ঠিক আছে, যে কন্ট্রোলারের তারের ডাইরেক্ট কোনো এরকম কানেকশন নেই, ওর জ্যাক সিস্টেম, জাস্ট জ্যাকটা লাগিয়ে দিলেই হবে। এরকম করে তার বেরিয়ে থাকবে না। এই দু ধরনের কন্ট্রোলার জেনারেলি ব্যবহার করা। স্যার দুটোর মধ্যে স্যার তফাৎ মানে তফাৎ কি তফাৎ ওটা? কিছু তফাৎ কিছুই নেই। এই স্মার্ট কন্ট্রোলারের ক্ষেত্রে যেহেতু জ্যাক সিস্টেম, আপনি কি করবেন না, জ্যাকটা খুলে নিলে টোটাল কন্ট্রোলারটা আলাদা হয়ে যাবে। কিন্তু এখানে কি হবে, আপনি কন্ট্রোলারটাকে বের করতে গেলে আপনার এতগুলো কাপলার খুলতে হবে, এতগুলো কানেকশন খুললে তবে আপনার আলাদা হবে। এটা একটা বিষয় হয়। হ্যাঁ, আর ফাংশন তফাৎ আছে কি স্যার? ফাংশনের ফাংশনের তফাৎ খুব বেশি কিছু নেই। এবার স্মার্ট কন্ট্রোলার থাকলে সেখানে ফিচার্সটা অনেক বেশি পাওয়া যায়। এখানে ডায়াগনোসিস ফিচার্স দেওয়া থাকে, মানে এখন লাইট দেওয়া থাকে, যে লাইট গুলো ধরুন মোটরের সমস্যা হলে এই লাইটটা জ্বলবে। আবার একটা লাইট দেওয়া থাকবে, সেটা হচ্ছে ধরুন অ্যাক্সিলারেটরের সমস্যা হলে এই লাইটটা জ্বলবে। তারপর ধরুন কন্ট্রোলারের সমস্যা হলে এই লাইটটা জ্বলবে। এরকম মানে ফল্ট ফাইন্ডিং এর ডিটেলস দেওয়া স্মার্ট থাকে। কন্ট্রোলার হলে স্যার হার্ডনেস তো কমে যাবে, না হার্ডনেস কমে যাবে হার্ডনেসের বলতে, ওয়্যার সংখ্যা কমে যাবে। না হার্ডনেসের ওয়্যার কমে যাবে সেটা ওভাবে বলা যাবে না। কিন্তু স্মার্ট কন্ট্রোলার হলে ডায়াগনস্টিকটা এখানে অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই কন্ট্রোলারে এই ডায়াগনস্টিক যে লাইট সেটা কিন্তু থাকে না। এটাই মেন পার্থক্য। আর না হলে এমনি ওয়ার্কিং এ খুব বেশি কিছু পার্থক্য নেই। এখানে যেমন ওয়্যার দেখতে পাচ্ছি, এখানে জ্যাক সিস্টেম। স্মার্ট কন্ট্রোলার স্যার যখন আমি ইউজ করবো তখন স্যার আমি কেন তো ইউজ করবো না ওতে? হ্যাঁ, ক্যান ইউজ করবো, সেটা তো ফাংশনটা এখানে বলে দিচ্ছি। দেখুন এখানে এই যে কালো কালো দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে বড় বড় কাপলার, এর মধ্যে অনেক পিন আছে। এই কাপলার গুলোর মধ্যে ওই তিনটে জ্যাক লাগিয়ে দিলে কন্ট্রোলার কানেক্টেড হয়ে যাবে। এবং এখানে অনেক বেশি ফিচার্স বেশি মানেই সেখানে ফাংশন বা সেখানে আরো সার্কিটের জটিলতা আরো অনেক মানে স্যার এটা আপডেটেড জিনিস, ওটা মনে হয় আপডেটেড। হ্যাঁ, জাস্ট এটা পুরনো, এটা আপডেটেড, আর কিছু। যত দিন যাচ্ছে তার মানে এই স্মার্ট কন্ট্রোলার আপডেট হচ্ছে এবং ফিচার্স হ্যাঁ, বাড়তে থাকছে, এরকম ব্যাপার না? যেরকম হ্যাঁ, যেরকম ধরুন এই কন্ট্রোলারের ক্ষেত্রে আপনি চাবি জাস্ট ঘুরিয়ে অন করলেন, জাস্ট চাবি ঘুরিয়ে অন করলেন। কিন্তু এই কন্ট্রোলারের ক্ষেত্রে আপনার কার্ড সিস্টেমে বা ফিঙ্গারপ্রিন্ট, এইগুলো এই কন্ট্রোলারে পাবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন করা বা কার্ড টাচ করে অন করা, ডাইরেক্ট চাবি লাগাতে হচ্ছে না। এই ফাংশন গুলো এই স্মার্ট কন্ট্রোলারে পাবে। ও তার মানে যত দিন যাচ্ছে আপডেটেড ভার্সন আসছে, এইগুলো সব মানে এই বাঁ দিকেরটা পুরোনো ভার্সন, বুঝতে পেরেছি। একদম একদম আর তার মানে স্যার বাঁ দিকেরটা মানে রিপেয়ারিং এর ব্যবস্থা থাকতে পারে, এটা মনে হয় থাকবে না যত দিন যাচ্ছে, যেরকম একদম বললেন একদম আপনি স্যার। এখানে এখানে রিপেয়ারিং এর প্রায় অপশন নেই বলেই চলে, এখানে তাও কিছুটা রিপেয়ারিং করা যায়। আচ্ছা, শেষে গিয়ে জয়েন করলেন এক্ষুনি? আচ্ছা, এক্ষুনি কেউ জয়েন করলেন, নামটা বলুন। স্যার আমি জয়েন করেছি, আমার ওটা প্রবলেম করছিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, চেঞ্জ করেছেন তাই তো, ঠিক আছে হ্যাঁ আমি চেঞ্জ করলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, হাব মোটর। হাব মোটর যেটা বললাম, যে যেটা আগে আমি চাকা বলছি, ওটাই অ্যাকচুয়ালি মোটর। তো এই মোটরের বিএলডিসি মোটর। বিএলডিসি মোটর। তো এই মোটরের ভেতরে কি আছে না, এই যে অংশটা, এই অংশটার ভেতরে এগুলো কি আছে, এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। কি আছে, চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট। আর এটা হচ্ছে কয়েল, যেটা কয়েল এইটাকে বলবো স্ট্যাটর, মানে এটা ঘোরে না। আর যেটা পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া আছে এটাকে বলছি রোটর। রোটর মানে এইটা ঘোরে। মানে অ্যাকচুয়ালি এই পার্মানেন্ট ম্যাগনেট যে দেওয়া আছে, এই এই হাবটার ওপরে চাকাটা লাগানো, মানে টায়ারটা লাগানো হয়, এই অংশটা ঘোরে। আর এটা হচ্ছে ফিক্সড, মানে এই কয়েলের ওপরে পার্মানেন্ট ম্যাগনেটটা ঘোরে। ঠিক আছে। আচ্ছা, এই মোটরের ভেতরে কি আছে, মোটরের ভেতরে হল এর সেন্সার আছে, এটা আগের দিন মানে আগে একটা ক্লাসে বলেছিলাম। তিনটে সেন্সার আছে, ইউভিডব্লিউ, তিনটে কয়েলের জন্য, যেহেতু 3 ফেজ মোটর, তিনটে কয়েল আছে, তিনটে কয়েলে তিনটে সেন্সার আছে। এই মোটরে আমরা এইগুলোই দেখতে পাবো। স্যার এরপরে এটাই তো সিনক্রোনিক মোটর, বলুন বলুন। ইএমএসসি মোটর এটাই তো? ই পিএমএসএম, পিএসএম, পি ই পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাইজ মোটর। না, পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাইজ মোটর যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, এসি মোটরের মধ্যে। আচ্ছা। এটা 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 এসি মোটর না, এটা ডিসি মোটর।
এর নাম হচ্ছে আচ্ছা, এটা বিএলডিসি। বিএলডিসি। ফুল ফর্ম কি? ব্রাসলেস ডাইরেক্ট মোটর নাকি সে একবার একদম। বলেছিলেন। ব্রাসলেস বিএলডিসি। বিএল মানে ব্রাসলেস, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি মোটর, মানে ডাইরেক্ট কারেন্টকে ডিসি মানে ডিসি কারেন্টে চলবে ডিসি মোটর। ব্রাসলেস এসি ডিসি মোটর মোটর। কোনগুলোকে বলে? বাড়ির যে জল ওঠে ওই মোটরকে এসি মোটর বলে নাকি? এসি মোটর আমাদের পাখা, বাড়ির যে এই যে টুলু পাম্প চলে, হ্যাঁ, পাম্প এগুলো পাম্প বাড়িতে মানে আমাদের নর্মাল যে ইউজ হয় সেগুলো হচ্ছে এসি মোটর, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাসলেস ডিসি মোটর, যেটাকে আমরা বিএলডিসি মোটর বলি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টি থেফট। অ্যান্টি থেফট জিনিসটা কি? অ্যান্টি থেফট মানে মূলত রিমোট কন্ট্রোল যে সিস্টেম গুলো থাকে এটাকে অ্যান্টি থেফট বলা হয়, যাতে চুরি না করতে পারে এবং ইজিলি অপারেট করা যায়, সেই জন্য এই অ্যান্টি থেফট সিস্টেম লাগানো থাকে। অ্যান্টি থেফট বলতে মূলত ওই ধরুন কেউ গাড়ি চুরি করতে এলো, টাচ করলেই গাড়িটা একটা শব্দ করে উঠলো, কি লাইট জ্বলে উঠলো, যেটা ফোর হুইলারে বেশি দেখতে পাই আমরা। তো যাতে ইজিলি লোকে চুরি করতে না পারে সেই জন্য সিস্টেম গুলো দেওয়া থাকে, এটাকেই বলা হচ্ছে অ্যান্টি থেফট, আর কিছু না। মানে স্যার এগুলো- আগেকার যে স্যার, এটাকে- পুরোনো পুরোনো যে কন্ট্রোলার দেখালেন সেখানে মনে হয় এই অ্যান্টি থেফট সিস্টেমটা থাকতো না নাকি? অ্যান্টি থেফট পুরোনো সিস্টেমে ছিল। হ্যাঁ। অ্যান্টি থেফট কিছুই না, ওটা মানে খুব কঠিন কিছু বিষয় নয়। যখন ওয়ারিং ডায়াগ্রাম হবে ওখানে অ্যান্টি থেফটের ডায়াগ্রাম দেখানো হবে, সেখানে ক্লিয়ার হবে যে বিষয়টা কিভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? অ্যাক্সিলেটর। অ্যাক্সিলেটরের ক্ষেত্রে ওয়ার্কিংটা আমি কিছুটা বলেছিলাম, এইখানে ছবিটা দেখাচ্ছি। যে অ্যাক্সিলেটর মানে কি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা দেখতে পাচ্ছি, এইটা কি হয় না, এটা হচ্ছে মুভ হয়। মানে আমি অ্যাক্সিলারেটর যখন প্রেস করছি তখন এই জিনিসটা হচ্ছে মানে মুভ হয়, মানে উপর দিকে ওঠে না এরকম যায়, মানে ঘোরে আর কি। এইবার এর মধ্যে কি লাগানো আছে না, এর মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে সেন্সর দেওয়া আছে। কি সেন্সর? হল এফেক্ট সেন্সর দেওয়া আছে, একটা হল এফেক্ট সেন্সর দেওয়া আছে। আর এই যে রাউন্ড করে দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে একটা ম্যাগনেট, এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট। তাহলে পার্মানেন্ট ম্যাগনেটটা ফিক্সড, তার উপরে হল এফেক্ট সেন্সরটাকে আমি ঘোরাচ্ছি, মানে অ্যাক্সিলারেটর প্রেস করছি মানে হল এফেক্ট সেন্সরটাকে আমি ঘোরাচ্ছি। এবার হল এফেক্ট সেন্সরের কাজ কি বলেছিলাম, যে হল এফেক্ট সেন্সরের যত কাছে ম্যাগনেট থাকবে হল ভোল্টেজ তত বেশি উৎপন্ন করবে। এখানে সিস্টেমটা কিরকম না, হল এফেক্ট সেন্সরটাকে আমি মানে অ্যাক্সিলারেটর যখন প্রেস করব, হল এফেক্ট সেন্সরটা যত এরকম ভাবে ঘুরবে তত বেশি বেশি করে ভোল্টেজ উৎপন্ন করবে। তাহলে যখন ভোল্টেজ 4.5 সব থেকে বেশি ভোল্টেজ, তখন কন্ট্রোলার বুঝবে যে অ্যাক্সিলারেটর 100% প্রেস করা আছে। যখন মিডিল পজিশন হবে তখন ধরুন 3 ভোল্ট, তখন কন্ট্রোলার বুঝবে যে 50% প্রেস করা হয়েছে। যখন এরকম কন্ডিশন তখন ধরুন 2 ভোল্ট, তখন 20% প্রেস করা হয়েছে, এরকম। তার মানে অ্যাক্সিলারেটর যত প্রেস করব ওই হল ভোল্টেজটা তত উৎপন্ন করবে। এবার সেই হল ভোল্টেজটা যখন কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার হল ভোল্টেজটা দেখে বুঝতে পারবে যে আমি কতটা প্রেস করেছি, আমার মোটরের স্পিড কতটা দিতে হবে। বুঝতে পারলেন? এমডিও কিছু বলছিলেন? এমডিও কিছু বলছিলেন? আচ্ছা, এই গেল অ্যাক্সিলারেটরের বিষয়। অ্যাক্সিলারেটরের ভেতরে যে ওয়ারিং গুলো আছে এগুলো এক্ষুনি আলোচনা করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে হল সেন্সর। হল সেন্সরের তিনটে তার হয়, একটাকে বলবো পজিটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে সিগন্যাল। একটা সেন্সরে তিনটে তার হয়, পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য। আর যে সিগন্যালটা পাচ্ছি এখানে আমি 0 থেকে 4.5 ভোল্ট, এটা আমি অ্যাজ এ সিগন্যাল হিসেবে পাবো। তো যেহেতু একটা সেন্সর দেওয়া আছে সেই জন্য তিনটে কানেকশন দেওয়া, 5 ভোল্ট পজিটিভ নেগেটিভ, আর একটা হচ্ছে সিগন্যাল। তার মানে অ্যাক্সিলারেটর থেকেই তিনটে ওয়্যার বেরোয়। কি আছে ডিসপ্লে? ডিসপ্লেতে খুব বেশি কিছু বলার নেই, এটা আমরা সবাই মোটামুটি জানি। ডিসপ্লেতে ওপরে সব ইন্ডিকেটর লাইট গুলো দেওয়া আছে। আচ্ছা, এই লাইটটাকে বলে, এই যে ইঞ্জিনের মতো যে লাইটটা দেওয়া আছে, এটা ফল ফাইন্ডিং এর জন্য, মানে মূলত কন্ট্রোলার বা এরকম সার্কিটের কোনো প্রবলেম হলে এই লাইটটা জ্বলে। এছাড়া এখানে কি থাকবে না, গাড়ির স্পিড কত, ব্যাটারির চার্জ কত,
কত নম্বর গিয়ারে চলছে, এই সমস্ত ডিটেলস গুলো ডিসপ্লেতে থাকবে। এখানে খুব বেশি কিছু বলার নেই। ডিসপ্লে দু ধরনের হয়, একটাকে বলা যায় এলইডি ডিসপ্লে, একটাকে বলে এলসিডি ডিসপ্লে। তো যেগুলো কম দামি গাড়ি সেখানে এলসিডি ডিসপ্লেটাই বেসিক্যালি থাকে। এলসিডি ডিসপ্লে কিন্তু টাচ স্ক্রিন হয় না, আর যেগুলো টাচ স্ক্রিন হয় সেগুলো হচ্ছে এলইডি ডিসপ্লে, মানে মোবাইলের যে ডিসপ্লে হয় টাচ স্ক্রিন সেটা হচ্ছে এলইডি ডিসপ্লে, ঠিক আছে। আচ্ছা, এই এলইডি আর এলসিডির ফুল ফর্ম আছে, ওটা একটু নেটে দেখে নেবেন। এলইডি মানে কি, লাইট ইমিটিং ডায়োড। এই যে লাইট ইমিটিং ডায়োড, তার মানে এই যে আমরা ডায়োড পড়েছি না, তো এই এলইডি ডিসপ্লেতে অ্যাকচুয়ালি ডায়োড দেওয়া থাকে, কিন্তু এই ডায়োডটা হচ্ছে আমরা যে ডায়োড পড়েছি সেই ডায়োড নয়, লাইট ইমিটিং ডায়োড। মানে এই ডায়োড গুলো হচ্ছে আলো উৎপন্ন করতে পারে, কিন্তু আমরা যে ডায়োড পড়েছি জাস্ট ওই ডায়োডই, ওই কনসেপ্টই, এটাকে বলে এলইডি ডায়োড। এই জন্য এই এলইডি টিভি গুলো বা এলইডি স্ক্রিন গুলো খুব মিনিমাম ভোল্টেজে কাজ করে, কারণ আমরা জানি ডায়োড খুব মিনিমাম ভোল্টেজে কাজ করতে পারে। এটা হচ্ছে এলইডি ডিসপ্লে। আচ্ছা, এলসিডি, এটা ফুল ফর্ম কি কেউ জানেন? কেউ বলতে পারবেন এলসিডি ফুল ফর্ম? এলসিডি টিভি অনেকের বাড়িতে আছে। এলসিডি ফুল ফর্ম হচ্ছে লিকুইড, ক্রিস্টাল ডিসপ্লে স্যার। একদম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মানে এই ডিসপ্লে গুলো সেই স্ক্রিনে যখন টাচ করবে না, দেখবেন ভেতরে জল 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 মনে হবে, টাচ করলে কালো কালো জল জল মনে হবে, এরকম টাইপের মনে হয় আর কি। তো এইগুলো হচ্ছে এলসিডি ডিসপ্লে। আগেকার দিনে এলসিডি ছিল, এখন সেটা পরিবর্তন হয়ে এলইডি এসছে, ঠিক আছে। এলইডি ডিসপ্লে হচ্ছে তার জ্যোতি অনেক বেশি হয়, অনেক ক্লিয়ার বোঝা যায়, এইচডি কোয়ালিটি হতে পারে, কিন্তু এলসিডি হচ্ছে এর জ্যোতিটা কম হয়, অতটা ক্লিয়ার নয়, ঠিক আছে। তো একটু দামি গাড়ি কিনলে আমরা এলইডি ডিসপ্লে পাবো, তো কম দামি গাড়ি গেলে এলসিডি ডিসপ্লে পাবো। টাচ স্ক্রিন গুলো মোটামুটি এলইডি হয়। এবার হচ্ছে ব্রেক। ব্রেক নিয়ে খুব বেশি কিছু বলছি না, ব্রেক আমরা যখন ডিটেলস আলোচনা করবো তখন বলবো। তো ব্রেকে একটা বিষয় বলার আছে, সেটা কি না, গাড়িতে যে ব্রেক থাকে, গাড়িতে যে ব্রেক লাগানো থাকে, সেই ব্রেকের পেছনে একটা সুইচ থাকে। কি থাকে? ব্রেকের পেছনে একটা সুইচ থাকে। তার মানে যখন আমি ব্রেক অ্যাপ্লাই করব, এই সুইচের সিস্টেমটা কি না, নর্মাল অবস্থায় অন থাকে, মানে নর্মাল অবস্থায় সুইচটা টাচ হয়ে থাকে। যখনই আমি ব্রেকটাকে প্রেস করব, সুইচটা অফ হয়ে যাবে। এবার সুইচটা অফ হয়ে যাওয়া মানে পেছনে যে ব্রেক লাইটটা আছে সেটা জ্বলে উঠবে। এটা উল্টো কাজ করে। যখন আমি ব্রেক করব, সুইচটা অফ হয়ে যাবে, সুইচটা অফ হয়ে গেলে পেছনে ব্রেক লাইটটা জ্বলে উঠবে, ঠিক আছে। এইবার এখানে যে প্রবলেমটা হয় সেটা কি না, এই ব্রেক, এই যে ব্রেক, দিকে দুটো ব্রেক আছে, এই ব্রেক কিন্তু কন্ট্রোলারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। কি হয়, ধরুন আপনি ব্রেক করেছেন, যখনই ব্রেকটাকে অ্যাপ্লাই করেছেন তখন সিস্টেম কি বলেছিলাম যে কন্ট্রোলার মোটরের সাপ্লাইটা, যে কন্ট্রোলার মোটরে যে সাপ্লাই দিচ্ছে, কন্ট্রোলার থেকে যে মোটরের সাপ্লাইটা যাচ্ছে, এই সাপ্লাইটাকে কি করে বন্ধ করে দেবে। এবার সমস্যা কি হয়, ধরুন আপনি ব্রেক করেছেন, ব্রেক করে ব্রেক ছেড়ে দিয়েছেন, কিন্তু ব্রেক যে ছেড়ে দিয়েছেন ব্রেকটা রিটার্ন যাচ্ছে না, মানে ব্রেক ছাড়লে ব্রেকটা তো রিটার্ন তার আগের পজিশনে যেতে হবে, যাচ্ছে না। ধরুন ব্রেকের ভেতরে যে স্প্রিং আছে, স্প্রিংটা লুজ হয়ে গেছে বা কোনো কারণে, বা ব্রেকটা বেঁকে গেছে বা কোনো কারণে, ধরুন ব্রেকটা রিটার্ন যাচ্ছে না। আপনি ভাবছেন যে ব্রেক ছেড়ে দিয়েছি, কিন্তু কন্ট্রোলার বুঝতে পারছে না যে ব্রেকটা ছাড়া হয়েছে কিনা। কেন না, কন্ট্রোলার তখনও বুঝতে পারবে যে ব্রেকটা অ্যাপ্লাই করা আছে, কেন ব্রেকটা রিটার্ন যাচ্ছে না, তখন মোটরের সাপ্লাই পাঠাবে না। তার মানে সমস্যাটা কি হবে, আপনি ব্রেক ছেড়ে দিয়েছেন কিন্তু গাড়ি চলছে না। এই প্রবলেমটার জন্য কিন্তু অনেকে নতুন গাড়ি কিনে ভয় পায়, মানে অনেকে ব্রেকডাউনও করেছে এই কারণের জন্য। এটা কোনো কারণই নয়। মানে বিষয়টা কিরকম, যে আপনি যখন ব্রেক করবেন তখন মোটরের সাপ্লাই বন্ধ, এবার ব্রেকটা আপনি করেছেন কিন্তু ব্রেকটা আপনি হাত দিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু ব্রেকটা রিটার্ন যাচ্ছে না কোনো কারণে, সেটা বুঝতেও পারছেন না। তখন কি হবে না, মোটরটা কিন্তু ঘুরবে না, মানে কন্ট্রোলার সাপ্লাই দেবে না, তাহলে গাড়ি এগোবে না। গাড়ি যদি না এগোয় তাহলে কি মনে হবে, গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেটা নয়।
এটা বোঝার উপায় হচ্ছে পেছনে ব্রেক লাইট। যদি ব্রেক ছেড়ে দেওয়ার পরেও ব্রেক লাইটটা জ্বলে, তার মানে বুঝতে হবে আপনার ব্রেকটা কিন্তু ডিসকানেক্ট হয়নি। ঠিক আছে, এইটা বোঝার একটাই উপায়, পেছনে ব্রেক লাইটটা চেক করতে হবে। যদি ব্রেক লাইট জ্বলে তাহলে বুঝতে হবে যে ব্রেকটা ছাড়া হয়নি, মানে আপনি হাত দিয়ে ছেড়ে দিয়েছেন কিন্তু ব্রেকটা রিটার্ন যাচ্ছে না ঠিকঠাক। সেটা যে কোনো কারণেই হতে পারে, মেনলি তার এখানে মানে এই স্যার জিনিসটাই ওখানে মনে রাখতে সিস্টেমে হবে। কিছু ডিসব্যালেন্স থাকলে এটা হতে পারে তো অবশ্যই। হ্যাঁ, মানে এই যে ব্রেকটা প্রেস করে, এটা তো ম্যানুয়াল সিস্টেম। তো বুঝতে এখানে পেরেছি। ভেতরে কি আছে, স্প্রিং আছে, যখন ছেড়ে দেবেন স্প্রিংটা টেনে নেবে। এই স্প্রিং যদি লুজ হয়ে যায়, স্প্রিং যদি ভেঙে যায়, অ্যাডজাস্টমেন্ট যদি ভুলভাল থাকে, তখন সমস্যা হবে না। বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, এই গাড়িগুলো যে ওয়্যারিং সিস্টেম, সেই ওয়্যারিং হুম। সিস্টেমটা চাইলে শুধু ওয়্যারিংটাকে চেঞ্জ করা যায়? হ্যাঁ, ওয়ারিং চেঞ্জ করে যায়, ওয়ারিং চেঞ্জ করা যায়, ওয়ারিং আলাদা করে অর্ডারও করা যায়। এবার ডিপেন্ড করবে কোম্পানির উপর, আপনি যে কোম্পানির গাড়ি কিনেছেন সেই কোম্পানির ওয়ারিং মানে কোম্পানি বিক্রি করে কিনা সেটার উপর ডিপেন্ড করে। তো একটু ভালো গাড়ি কিনলে আপনি 100% ওয়ারিং পাবেন। ও স্যার, এগুলোর আবার ব্যাপার আছে, মানে সব ওয়্যারিং সবার জন্য লাগবে না এরকম তারের ব্যাপার আছে নাকি? হ্যাঁ, সেরকম তো ব্যাপার অবশ্যই। এখানে তো মানে আপনি ধরুন প্রকৃতি কোম্পানি গাড়ি কিনেছেন, তার যা ওয়ারিং সিস্টেম, তার যা সিস্টেম, তো আপনি অন্য কোম্পানির ওয়ারিং কি করে লাগবে? যে কোম্পানির গাড়ি, যে মডেলের গাড়ি, সেই মডেলেরই আপনি নিতে হবে। ও সব মানে মডেলে তো তাহলে সব তার ফিচার মানে থাকে যেখান না। থেকে কিনবো সেই শোরুমে গিয়ে যোগাযোগ করতে হবে, তার মানে আর তো সেই রাস্তা নেই। শোরুমে একদম, সেই শোরুমে যোগাযোগ, সেই শোরুম না হলেও ওই কোম্পানি যদি অন্য কোনো শোরুম থাকে সেখানে যোগাযোগ করতে হবে। আর মেনলি দেখুন, আপনি লোকাল গাড়ি কিনেছেন 40,000 টাকা দিয়ে, বুঝতে পেরেছেন? বুঝতে এবার পেরেছি। এই যে গাড়িটা কিনেছেন, এই গাড়িটা কোথা থেকে এসছে? চায়না থেকে এসছে। ও তো চায়না থেকে এনে অ্যাসেম্বলি করে বিক্রি করে দিয়েছে। এবার তারা, যদি আপনি বলেন যে আমার ওয়ারিংটা শুধু চেঞ্জ করে দিন, সেই ওয়ারিংটা আলাদা করে পাবে কিনা সেটা ডিপেন্ড করে। একটু ভালো গাড়ি কিনলে, একটু ব্র্যান্ডেড গাড়ি কিনলে 100% পাবেন। আচ্ছা, তার মানে স্যার এই যে কম দামি গাড়িগুলো এরা কি পার্টস হিসাবে কিনে তৈরি করে বিক্রি করে, মানে দেখায় না যে গাড়ি বিক্রি হচ্ছে নাকি? কম দামি গাড়িগুলো চায়না থেকে পুরো প্যাকিং হয়ে আসে পার্টস গুলো, এখানে এসে শুধু অ্যাসেম্বলি করে যেরকম আমরা খেলনা গাড়ি বিক্রি করি সেরকম বেচে আচ্ছা। দেয়। এইবার বিষয়টা ডিপেন্ড করছে কি, সার্ভিসের উপরে। এবার আমি যে ধরুন 100 গাড়ি বিক্রি করলাম, আমি যদি সার্ভিস দিই তবে কাস্টমার বাড়বে, আমার বিজনেসটা গ্রো করবে। যদি সার্ভিস না দিই তাহলে আমার কাস্টমার চলে যাবে, বিজনেসটা ওখানেই বন্ধ হয়ে যাবে। এবার সার্ভিস যে দেবো, সার্ভিস দিতে হলে কি হবে, পার্টস লাগবে। তার মানে যে কোম্পানি পার্টস দিতে পারবে সেই কোম্পানি গাড়ি বেচলে আপনি সার্ভিস দিতে পারবেন। আমার যদি সার্ভিসই না থাকে, মানে পার্টসই অ্যাভেলেবেল না থাকে, সার্ভিস কি করে দেবেন, তাই না? এই বুঝতে পেরেছি। জায়গাটাতেই ইলেকট্রিক ভেহিকেলের বিজনেসটা দাঁড়িয়ে আছে। মানে পুরো যারা, সার্ভিসিং এর উপর। হ্যাঁ, যারা একটু রেপুটেশন মেনটেন করে বিক্রি করছে তারা রমরমিয়ে বিজনেস করছে। আর যারা ওই কোনো টেকনিক্যাল নলেজ নেই, কিছু নেই, শুধু গাড়ি কিনে এনে বিক্রি করে দিচ্ছে 10,000 15,000 টাকা প্রফিট রেখে, সার্ভিস কি দেবে নিজেও জানে না, তো এইভাবে বিজনেস হবে না, এটা স্যার সাময়িক লোকালের বিজনেস না। মধ্যে মোটামুটি কোন কোন কোম্পানিগুলো একটু ভালো বলে মনে হয় স্যার আপনার অভিজ্ঞতা? এরকম করে বলা খুব মুশকিল। তবে যে সমস্ত কোম্পানি ম্যানুফ্যাকচারিং হাওড়া কলকাতাতে আছে সেই গাড়িগুলো কেনাটা ভালো। কারণ স্যার এই ইলেকট্রিক বাইকগুলো আমি তো বহু জায়গায় যাতায়াত করে দেখছি, এলাকা ভিত্তিক ভাবে কোম্পানিগুলো চলে। হ্যাঁ, মানে হ্যাঁ, সেটাই নবদ্বীপে তো। যে কোম্পানি গাড়িগুলো বিক্রি হয় এখানে সে গাড়ির নামও কেউ শোনেনি, আবার এখানে যেগুলো থাকে দেখেছি ওখানে কেউ শোনেনি। হুম, এটা হয় কারণ এটা আমাকে টার্গেট রাখতে হবে যে আমি যে গাড়িটা কিনছি সেই গাড়িটা আপনার এলাকায় কতটা চলে, আর ওই গাড়িটার প্রোডাকশন হাউস কোথায়, মানে যে অ্যাসেম্বলি যেটা হয় বা প্রোডাকশন যেখানে হয় সেই হাউসটা কোথায়। যদি মানে আপনার ধরুন হাওড়াতে যে সমস্ত গাড়ি প্রোডাকশন হয়, যে অ্যাসেম্বলি হয়, সেই গাড়ি নিন, আপনার দেখবেন যে কোনো প্রবলেম হলে আপনার সলিউশন ঠিক পেয়ে যাবেন, কেন বুঝতে পার্টস আপনি পেরেছি। অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার এমন একটা গাড়ি কিনেন যে গাড়িটা কেউ ইউজ করে না, সে কোথায় ম্যানুফ্যাকচারিং হয় কিছুই জানেন না, সেটা হলে মুশকিল। তো ইভির ক্ষেত্রে একটু বুঝে স্টেপ ফেললে প্রবলেম হয় না। আর অধিকাংশ লোক না বুঝেই কিনে নেয়, কারণ কিছু জানে না, না, তারা জানে স্যার ব্যাটারি স্যার লাগাবে স্যার এরকম চলবে। একটা কেস আমার স্যার ইলেকট্রিক গাড়ি আছে জানেন তো স্যার আপনি নিশ্চয়ই। এটা কিরকম হ্যাঁ, কেস হ্যাঁ, হয়েছে দেখুন। হ্যাঁ, ওই ডান দিকের ব্রেকটা মারলে না স্যার, মানে পার্কিং মুড থেকে গাড়িটা রান নিত, ঠিক আছে? হুম, তো প্রথমে আমি দেখলাম হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেল, তো দাদার কাছে গেছিলাম। দাদা ঠিক করে লাগিয়ে দিল, একদিন বৃষ্টির জল খেয়েছিল হয়তো সেই কারণে ডিস্টার্ব করছিল। ও মা, এবার যে শোরুমে কিনে শোরুমে গেছি আর ওখানে সব মানে কেউ লেখাপড়া শিখে এসে করেনি স্যার, বুঝতে পেরেছেন তো, গ্যারেজের মতো কাজ করে বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ,
হুম। ও ওটাকে পাল্টে দিল, বললো ও ওটা কাজ করছে না, সঙ্গে সঙ্গে ভেতরে একটা লম্বা তার মতো ছিল হুম। ব্রেকের পেছনে লাগানো, ওইটা তারটা চেঞ্জ করে দিল, দেখলাম ওটা হুম। চেঞ্জ করে দিয়ে সঙ্গে সঙ্গে হলো, ও বাড়িতে এসেছি দেখছি আবার কাজ করছে না, এক প্রবলেম। আবার কে দৌড়বে বলুন তো? মানে ওই ব্রেকটা মারলেই পেছনের আলোটা জ্বলে ওঠে না, হ্যাঁ, ওইটাও হচ্ছে না, আর পার্কিং মুড থেকে অনও হচ্ছে না সামনে ব্রেকটা মারলে। পার্কিং মোড থেকে অন হচ্ছে না, ওটা ব্রেকের জন্যই হচ্ছে না। মানে ইভি স্টার্ট করার সিস্টেম হচ্ছে চাবি অন করলেন, একবার ব্রেক করবেন, পার্কিং মোডটা বন্ধ হয়ে হুম। যাবে, তারপরে অ্যাক্সিলারেটর করলে গাড়ি এগোবে। তারপরে গাড়ি আপনি যে এগোবে, হ্যাঁ ব্রেক, সেটা সেটা হ্যাঁ, দুটো ব্রেকের ক্ষেত্রেই হতো স্যার, জানেন তো, সামনে ব্রেক পেছনে ব্রেক, কিন্তু দেখছি আচ্ছা। পেছনে ব্রেকটা দিয়ে অন করতে হচ্ছে গাড়িটা এখন। আর ওটা সামনে ওটা ব্রেকটা ব্রেক, ওটা ওটা হচ্ছে মূলত ব্রেকের সমস্যা, ব্রেকের ভেতরে সমস্যা হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। ব্রেকের সমস্যা ওটা, ওটা আর স্যার ব্রেকের ওইটা সমস্যা। যদি কখনো, ওয়ারিং যদি এর কখনো সমস্যা স্যার, সাধারণত হয় না, ওটা ব্রেকেরই সমস্যা। আর এটা আচ্ছা হতে পারে ধরুন ওয়ারিং, মানে ধরুন কন্ট্রোলার খারাপ হয়ে গেছে, সেটা হয় না সাধারণত, তাহলে কোনোটাই কাজ করতো না। আপনার তাহলে ওটা দুটো ব্রেক, ব্রেকের হ্যাঁ সমস্যা, ব্রেক পেছনের দিকটা একদম ওকে আছে, ওটা দিয়েই তো কাজ চালাচ্ছি এখন। তাহলে ব্রেকটা চেঞ্জ করলে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, যদি কখনো কিছু সমস্যা হয়, ওখানে তারগুলো দেখছি ওই জায়গায় তারটা খোলা হয়েছিল, খুব গরম হয়ে যাচ্ছে, মানে একদম তেতে টাইপের কাছে, মানে নরম নরম পর্যন্ত হয়ে যাচ্ছে, ওটা কেন, ওই কোনো ওয়্যারিং এর ডিস্টার্ব বা ইলেকট্রিক ভোল্টের আপ ডাউনের ডিস্টার্বের জন্য নাকি? হ্যাঁ, 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 সেটা হতে পারে। ওই জন্য হয়তো ওই নতুন লাগাচ্ছে ওগুলো খারাপ করে দিচ্ছে নাকি? একদম একদম, বেশি হিট হলে তো নষ্ট হয়েই যাবে। ওই জন্যই মনে হয় নিতে পারছে না। মানে তাহলে ওয়্যারিংটাই ডিস্টার্ব, মানে বুঝতে ওটা পারিনি ওরকম স্যার। করে বলা যাবে না, ওটা অল্প নিয়ে আলোচনা হবে, অল্প অল্প করে বুঝতে হবে। মানে ওটা হলেই ওটা হবে এরকম করে বলা মুশকিল। কি কি মানে মানে সিমটম মানে আছে। প্র্যাকটিক্যালে কাজ করতে করতে অভিজ্ঞতা অটোমেটিক এসে একদম যাবে, তাই একদম তো? একদম একদম। আচ্ছা, ওকে, চলুন আমরা আর শেষের দিকে চলে এসেছি। হর্ন, হর্ন নিয়ে নতুন কিছু বলার নেই, আগের দিন আলোচনা করা হয়েছে। অল লাইট, এটা নিয়ে খুব বেশি বলার নেই, আমরা মোটামুটি সবাই জানি। লাইট মূলত পার্কিং লাইট, ব্যাক লাইট, ব্রেক লাইট, এইগুলো থাকে। আচ্ছা, অল সুইচ, অল সুইচ বলতে হাতের কাছে যে সুইচ গুলো থাকে কি হয়, ডান দিকের ইন্ডিকেটরের সুইচ, বাঁ দিকের ইন্ডিকেটরের সুইচ, হর্নের সুইচ, আর আপার ডিপার সুইচ, এই সুইচগুলো জেনারেলি থাকে। আর কি থাকে, হেডলাইটের জন্য সুইচ থাকে, নর্মাল যা সুইচ, এগুলো সব গাড়ির ক্ষেত্রে সমান। নতুন কিছু বলার এখানে কিছু নেই। এই গেল আমাদের ইলেকট্রিক টু হুইলারের যে যে কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টের ডিটেলস। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা হয় না স্যার, হ্যাজার্ড লাইট, যেটা দুটোই জ্বলবে এটা ঠিকঠাক করে? ওটা সব গাড়িতে থাকে না, ওটা যেরকম গাড়ি যেরকম ফাংশন থাকবে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা। ঠিক আছে।